হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকজন আমাদের স্টুডেন্ট যে জিলেটে কিন্তু 37 র্যাঙ্ক করেছে, জিএমআর 37, দেবতনু সরকার বলে। তো তোমরা অনেকে চেনো বা অনেকে দেখেছো এর আগেও, তার কারণ ও আগের বারও কিন্তু ভালোই একটা র্যাঙ্ক করেছিল। তো এবার আবার দিয়েছে, এরকম নয় যে ও এক বছর ড্রপার স্টুডেন্ট, কন্টিনিউয়াস স্টুডেন্ট আগের বছর দিয়েছিল জাস্ট ফর প্র্যাকটিস, যাতে এক্সাম এক্সপিরিয়েন্সটা দেখতে পায়। তো ও ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, ও আমার কাছে অনেক দিন ধরে পড়ছে, অনেক কিছু বলবে, ও তোমাদের সাথে শেয়ার করবে ডেফিনেটলি। তো বাকি আমি প্রীতম স্যারকে বলবো একটু কিছু বলার জন্য। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। এইটা কিন্তু নয় যে অনেকের যেটা ট্রেন্ড থাকে, বেসিক্যালি আমরা যেটা কয়েক বছরের ক্ষেত্রে দেখে এসেছি। অ্যাকচুয়ালি ও রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে পড়তো ইলেকট্রিক্যাল। সেখানে একটা ব্যাপার হয় যে ওই কলেজে ক্যাম্পাসিংয়ে বসার সাথে সাথে জিলেট দেওয়ার একটা বড় রেস্ট্রিকশন আছে। অ্যান্ড সেকেন্ড, মানে একটুখানি প্রেশারও থাকে যে নিয়ম মাফিক ওকে 10টা থেকে 5টা কলেজে যেতে হয়। ওই জিনিসগুলোর সাথে সাথে কিন্তু ও জিলেটটাকে ম্যানেজ করেছে এবং 37 র্যাঙ্ক করেছে। তার থেকেও বড় কথা, ও কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে খুব ভালো মার্কস পেয়েছে এবং ও বলতেই পারো অ্যাভারেজ মার্কস কিন্তু 9.5 বা সামথিং। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওই নিজেই এসে বলবে আমাদের। তো দেখো, যারা কিনা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু এই যে যতগুলো দাদারা আজকে তোমাদেরকে যা যা সাজেশন দেবে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে কজন প্রেজেন্ট আসে আজকে, যারাই তোমাদেরকে অ্যাডভাইস দেবে, তারা কিন্তু কেউ ডপার না। তারা কিন্তু সেমিস্টারের সাথে সাথে প্যারালি জিলেটে এত ভালো র্যাঙ্ক এনেছে। তো সেমিস্টারের সাথে সাথে কীভাবে জিলেটে এত ভালো র্যাঙ্ক আনা যায়, এটা কিন্তু তাদের কাছ দিয়ে তোমরা সেই মূল মন্ত্র বলো বা সাজেশন বলো, সেগুলো কিন্তু পেতে চলেছো। তো খুব গুরুত্বপূর্ণ সেশন, পুরো ফোকাস থাকবে এই সেশনটাতে। তো চলে আসো দেবতনু আমাদের মাঝে। এখন দেবতনু আসছে। দেবতনুকে আমাদের অসংখ্য অভিনন্দন ইজি টু লার্নিং এর পক্ষ থেকে এত সুন্দর র্যাঙ্ক করার জন্য। দেবতনু, তো তোমার ব্যাপারে একটু বলবে, ঠিক আছে? যে তুমি 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 তোমার 12 কি ছিল বা কিভাবে জার্নিটা স্টার্ট হলো, তারপর ইজি টু লার্নিং এর সাথে কিভাবে কানেক্ট হলে, অ্যান্ড আফটার অল র্যাঙ্ক করেছো, এবার তোমার ভবিষ্যতে কি প্ল্যানিং সেটা নিয়ে একটু যদি একটা ছোট্ট জিনিস বলবো, আমি অনেকদিন ভেবে রেখেছি। দেবতনু ফার্স্ট যখন আমাকে একদিন ফোন করলো, স্যার আমি পড়বো আপনার কাছে, ঠিক আছে, 3rd সেমিস্টার, সকালবেলা 8টার সময়। ও দেখে ভাবছে এ পড়াবে আমাকে। ও মানে অনেক লম্বা যাওয়া আমার থেকে, আর আমি তখন 2 বছর আগে আরেকটু পাতলা ছিলাম, আর একটু ভাবছে এইটা ডেভিড স্যার, ও মানে দেখে অবাক। ও আর ওর বন্ধু এসছে, বুঝতে পারলে তো সেই দিনটা। হ্যাঁ, সেই দিনটা আজকে এইখানে কেন বিলিভ রেখেছে আমাদের। আর তার থেকেও বড় কথা, সব থেকে বড় ইনস্টিটিউট কোথা থেকে আজকে কোথায় দাঁড়িয়ে। হ্যাঁ, ও একদম নিজে চোখে দেখেছে, প্রত্যেকটা জার্নি ও দেখেছে, লাস্ট 2 বছরও আমার সাথে আছে। তো এটা খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে যে ও বিলিভ রেখেছে আমাদের উপর, এইটাই। তো বাকিটা ওই বলবে না। নমস্কার, আমি দেবতনু সরকার। আমি এই বছর জিলেট 2024-এ 37 র্যাঙ্ক করেছি। তো আমি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া থেকে ডিপ্লোমা পড়েছি। আর স্যার যেটা বললেন যে আমি স্যারের কাছ থেকে 3rd সেমিস্টার থেকে ইলেকট্রিক্যাল পড়ছি, জিলেট সম্বন্ধে আমি তখন জানতামও না। তো আমি যখন 3rd সেমিস্টার জয়েন করেছিলাম তখন ছিল প্রবাবলি 2022-এর ডিসেম্বর মাস। তো আর জিলেটটা স্টার্ট হয়েছিল এবছরে স্যার ফাউন্ডেশন, মানে আমি যে ব্যাচ থেকে পড়েছিলাম ফাউন্ডেশন ব্যাচ, সেটা স্টার্ট হয়েছিল জানুয়ারি 2023 থেকে। তো ডিপ্লোমাটা তো ওখানে পড়ছিলাম। তো তখন স্যার একদিন হঠাৎ বললেন যে জিলেটেও একটা এরকম একটা এক্সাম হয়, তো এখান থেকেও তুমি ল্যাটারাল দিয়ে যাদবপুরে এন্ট্রি নিতে পারো, একটা তোমার সুযোগ আছে। তো আমি ভাবলাম যে এরকমভাবেও ঢোকা যেতে পারে। তো স্যার বলছে তুমি একদিন আসো না, যা হবে দেখা যাবে। তো আমি আসলাম, এভাবে স্টার্ট হলো পড়াটা। তো এভাবে পড়ছিলাম এভাবে চলছিল। তো তারপরে দাদা তো প্রীতম দার সঙ্গে পরিচয় হলো, তারপরে সুদীপ স্যার আছে, কৃষ্ণ স্যার তখনও জয়েন করেনি, তো ত্রিশিদা ছিল। তো তাদের থেকে আমার প্রথম বলতে গেলে কেমিস্ট্রি আমার সত্যিই খুব ভয় লাগতো। আমার মোটামুটি আমি ভাবতাম যে ফিজিক্সটা আর ওই অঙ্কটা থেকে যা হবে আমি তাই দিয়েই করবো। আর জানতাম না যে FTPL বলেও যে এরকম একটা সাবজেক্ট আছে, এখান থেকেও আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমি একটা সাপোর্ট পাবো। তো সেরকম জায়গা থেকে আমি কেমিস্ট্রিটাও দাদা যেভাবে পড়িয়েছে, যেভাবে একটা সাপোর্ট দিয়েছে, একদম বেস নলেজ থেকে যেভাবে ক্লিয়ার করেছে, তো আমার কেমিস্ট্রিতেও একটা জিলেটে একটা ভালো নাম্বার এসছে। এরকম একটা এবার কঠিন, মানে মোটামুটি একটা কঠিন কোশ্চেন থাকা সত্ত্বেও আমার যেরকম আমি যা আশা করেছিলাম তার থেকে আমি একটা নাম্বার পেয়েছি। টোটাল মার্কস কত ছিল? আমার টোটাল মার্কস এবার এসছে 39.33। খুব ভালো। তো নেক্সট যেটা কোশ্চেন হচ্ছে যে জিলেটে যে তুমি স্টার্ট করেছিলে, তো সেই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমার বলো একটু সবাইকে, যে কিভাবে স্টার্ট করেছিলে। সেখানে তোমার আপ ডাউনস এসছে, কখনো মক টেস্টে কম, সেই সময় মেন্টালি সাপোর্ট কি তোমরা আমাদের কাছ দিয়ে পেয়েছো, বা কী রকম হয়েছে, কীরকমভাবে তুমি নিজেকে আবার ইমপ্রুভ করেছো, সেই জিনিসগুলো একটু ভাই বোনদেরকে বলো।
প্রথম যখন ফার্স্ট যখন আগের বছর মান্থলি মক দিয়েছিলাম তখন তো দাদারা মান্থলি মক নিয়েছিল কোথায় 60 মার্কসে। তো মার্কস তখন সত্যি বলতে তখন অনেক কম এসেছিলো, মানে 8 না 9 কি এসেছিলো। আমার তো ভাবছিলাম কি মার্কস পেলাম, এটা তো ভয় লাগছিল বলতে গেলে রীতিমতো, যে কি হবে কি হবে না আমার দ্বারা। তারপরে প্রীতম দাই রীতিমতো ধমকের সঙ্গে বলেছিল যে কী র্যাঙ্ক করেছে, এটা আরও ভালো করে করতে হবে, আরও পর। তো সেইখান থেকে আরও যে কোন জায়গাটা আমার ভুল হচ্ছে, ম্যাথসে ফিজিক্সে কেমিস্ট্রিতে কোন জায়গাটা আমার ভুল থেকে যাচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে কোন জায়গাগুলো, সেই জায়গাগুলো ঠিক করার পরে তারপরে আস্তে আস্তে অনেকটা রিকভার হয়েছে। তো তারপরে দাদাদের অফলাইন মকগুলো দেওয়ার পরে মোটামুটি দাদাদের লাস্ট 5টা অফলাইন মক হয়েছিল, অফলাইন মক প্রতিটাই দিয়েছি, প্রতিটাতেই মোটামুটি ওখানে যেহেতু মক টেস্টের লেভেল জিলেটের লেভেলের থেকে অনেক দাদাদের হাই থাকে, যেহেতু তাহলে এক্সামের এক্সপিরিয়েন্সটা আরও যাতে ভালো করে মানে এক্সপিরিয়েন্স করতে পারি, সেই জন্য তাদের লেভেলটা যেহেতু অনেক হাই থাকে। তো সেখানে মোটামুটি আমার ওই 35+ মার্কস আসতোই মোটা মকে। আর ওদিকে অনলাইন মকগুলো তো দিতাম, অনলাইন মকেও বেশি মক আমি দিইনি সত্যি কথা বলতে, এখানে মিথ্যে কথা বলবো না। ওই 7টা কি 8টা মক আমি দিয়েছিলাম ওখানেও আমার ওখানেও মকে আমার 30+ মার্কস আসতো। এই হচ্ছে আমার। আচ্ছা, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি বাড়িতে কিভাবে প্রিপারেশন নিতে সেমিস্টারের সাথে সাথে, কারণ সেমিস্টারও যথেষ্ট গুরুত্ব, এবং যেখানে তুমি প্রত্যেকটা সেমিস্টারে 9 পয়েন্টের উপর মার্কস পেয়েছো, তোমার কলেজ 10টা থেকে 5টা রেগুলার যেতে হতো। তো এই সমস্ত কিছুকে ম্যানেজ করে জিলেটের জন্য অ্যাটলিস্ট তুমি কতক্ষণ টাইম দিতে এবং কতক্ষণ টাইম দেওয়া উচিত একটা ছেলের যদি তোমার মতো র্যাঙ্ক করতে হয়, তো সেটা একটু বলবে। তো যেহেতু আমি ডেভিড স্যারের কাছে ইলেকট্রিক্যাল পড়তাম, তো আমি সেমিস্টারের প্রথমে কলেজ ডেলি যেতাম, কলেজে ক্লাস যা হতো সেগুলো করতাম, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি অতটা বেশি একদম এফোর্ট দিতাম না যে একদম পুরো প্রথম থেকেই একদম মানে পুরো যে 6 মান্থস আছে, বা যেহেতু আমাদের 6 মান্থস হয়ও নি, প্রায় 3rd 4th সেমিস্টারগুলো 4 মান্থসও মোটামুটি হয়েছিল ওরকম। তো আমি ওইখান থেকে আমি ওই খালি জিলেটের পিছনে প্রথমে যখন প্রথম দিকে যখন সেমিস্টার স্টার্ট হতো খালি ওই জিলেটের দিকেই দেওয়ার চেষ্টা করতাম বেশিরভাগ আমার এফোর্টটা। তো লাস্ট যখন ওই সেমিস্টারের ওই 1 মান্থ থাকতো তখনই আমি ডেভিড স্যারের ভিডিওগুলো দেখা স্টার্ট করতাম, পুরো ডেভিড স্যারের আর ডেভিড স্যারের যেগুলো বলে দিত যে এইগুলো দেখে যাও, এইগুলো দেখা যাও, আর কিছু দেখা লাগবে না, আমি খালি চোখ বন্ধ করে ওইগুলোই দেখতাম। আচ্ছা, আরেকটা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যারা কিনা 5th সেমিস্টার থেকে স্টার্ট করে প্রিপারেশন জিলেটের, মানে লাস্ট 6-7 মাস, সেইখানে আমি জানি না অন্য কোনো ইনস্টিটিউট তো অ্যাকচুয়ালি শুধু জিলেট ছাড়া তো বাকিগুলো পড়ায় না, এইখানে কি সেই সাপোর্টটা আছে যে তোমরা যদি এখানে ভর্তি হয় কেউ, তার সেমিস্টার নিয়ে চিন্তা করতে হবে না? অনেকে এই ভয়টা থাকে সেমিস্টারে পাস করতে না পারলে জিলেট কি করে হবে, সেখান থেকে কেমন সাপোর্ট পাওয়া যায়? মানে সেমিস্টারের কথা কি চিন্তা করতে হবে, পড়তে হবে, ডেভিড স্যার যেভাবে সাজেশন দেয় বা যেভাবে ডেভিড স্যার প্রীতম দা যারা এরকমভাবে দাদারা যেভাবে পড়ায়, তো তোমার এখানে ঢোকার পরে তোমার আলাদা করে সেমিস্টারের জন্য তোমার কোনো মানে চিন্তা করতে হবে না, তুমি এইখানে ঢোকো, চোখ বন্ধ করে ঢোকো, দাদাদের উপর বিশ্বাস রাখো, তোমার সব হবে। এই একটা কথাই আমি বলবো। আর ওই অনেকে থাকে, আমি একটা কথা বলছি যে এক জায়গায় ঢুকে বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করে যে এইখান থেকে কিছু নোটস নিলাম, ওইখান থেকে কিছু নিলাম, সেখানে আদতে তার কিছুই হয় না, লাস্টে গিয়ে ওই মোটামুটি এক অ্যাভারেজ জায়গা গিয়েই পড়ে থাকে। যে কোনো এক জায়গা থেকে পড়ো, দাদারা যেটা বলছে টিক্স দিচ্ছে, যেভাবে শর্ট টিক্স দিচ্ছে দাদারা, যে সেগুলো ফলো করার চেষ্টা করো, তোমার র্যাঙ্ক আসতে বাধ্য। আচ্ছা, আর আমাদের যে কোশ্চেন লেভেল ছিল বা আমাদের থ্রু আউট যেভাবে আমরা পড়িয়েছি, কোনো টপিক কি বাদ গেছে তোমার মনে হয়? না, কোনো টপিক তো বাদ যায়নি, উল্টে অনেক এক্সট্রা টপিক পড়ানো হয়েছিল। যেমন ত্রিসিদ্ধাকে বলবো, ত্রিসিদ্ধা তো সিলেবাস তো বহুদিন আগে শেষ হয়ে গেছিল, তিতে প্রচুর এক্সট্রা টপিক করিয়েছে আমাদের। তো অ্যাকচুয়ালি আমাদের আরেকটা গুড কোশ্চেন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে জিলেটের যে সিলেবাসটা জিলেটের বোর্ড দিয়ে রাখে, সেটা কি সাফিসিয়েন্ট একটা এই কোশ্চেন ক্যাটাগরি রেসপেক্টে? তোমার কি মনে হয় সেইটুকুনি পড়ে গেলে কি আদেও ভালো র্যাঙ্ক আসবে? জিলেটে যে সিলেবাস, জিলেটের যদি একটা কেউ জিলেটের পরীক্ষা দিতে যায়, জিলেটের সিলেবাস বাদে সে যদি ডব্লিউবি সিলেবাসটা ফলো করে, তাহলে তার ক্ষেত্রে বেশি ভালো হবে। আচ্ছা, খুব ভালো একটা সাজেশন। আর আমাদের যে মক টেস্টের সিনারিও বলো বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলো, প্রত্যেকটা টিচারের পড়ানো বলো, সেখানে তোমার কি মনে হচ্ছে আর কি পেলে ভালো হতো, বা কোন জিনিসটা কীরকম করলে ভালো হতো? দাদাদের পড়ানো নিয়ে আমার কোনো কনফিউশন নেই, আমি খালি বলবো যে মক টেস্ট যেগুলো আছে, চিরন্তন যেটা বলে গেল, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মকগুলো আরও কয়েকটা বাড়লে সুবিধা হতো। কারণ এখানে অনেকেই দেখেছি, আমার ফ্রেন্ডরা বলতে এখানেই আছে, তো ওদের হচ্ছে তারা যথেষ্ট নলেজ ওদের অনেক ভালো আছে, কিন্তু আমার মনে হয় যে এই মকগুলো ঠিকঠাক করে দেওয়া না হয়, ধরুন তাদের র্যাঙ্কগুলো অনেক ক্ষেত্রে পিছনে এসে গেছে। আচ্ছা, গুড। মানে তুমি আমাদের স্টুডেন্টদের যারা এখন পড়ছে ওদের মক টেস্ট নিয়ে কি সাজেশন দেবে? অফলাইন মক টেস্টটা কি ইম্পর্টেন্ট সবার জন্য? অবশ্যই অফলাইন মকটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর বলবো যে যত তাড়াতাড়ি সিলেবাসটা মানে থিওরি যা যা আছে সেগুলো সব কভার করে, বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস,
আর মক দিতে বলবো বেশি আমি বেশি আমি করে। আমি আমি বাকি টিচারের রেসপেক্টও বলছি, আমার রেসপেক্ট। এখানে কি যথেষ্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন সলভ করানো হয়েছিল? প্রচুর পরিমাণে, প্রায় পার মানে এক একটা ইউনিটের উপর তো মোটামুটি 300টা করে প্র্যাকটিস বাই, তো 300টা করে কোশ্চেন সলভ হবেই। কোশ্চেন প্রায় 3000 এর উপর সলভ হ্যাঁ করা অবশ্যই, আরো বেশি হবে, আরো বেশি হবে। 3000 যাই হোক, প্র্যাকটিস তো ব্যাচই এগুলো। আরেকটা কোশ্চেন আমার খুব করার ইচ্ছা হয়েছে, সেই কোশ্চেনটা আমি বাকিদের কাছ থেকেও জানবো। দেখো সত্যি কথা, অনেকেই অনেক জায়গা থেকেই আমাকে অনেক স্টুডেন্টও বলেছে বা বিভিন্ন জায়গা থেকে শোনা আছে। দেখো সত্যিকারের কথা বলতে আমরা ইউটিউবে কোনো মিথ্যা কথা বলতে চাই না যে আমি আর ডেভিড স্যার কোনো কিন্তু যাদবপুর বা বড় কোনো আইআইটি আর নয়, ঠিক আছে? কিন্তু অনেক জায়গাতে এটা নিয়েও কোশ্চেন ওঠে যে আমরা কি র্যাঙ্ক করাতে পারবো, সেখানে তোমাদের কি মনে হয়? তোমরা তো পড়েছো, একদম অফলাইনে সামনে থেকে বসে দেখেছো প্রত্যেকটা কনসেপ্ট, সেখানে তোমার কি মনে হয় পার্সোনালি যে আদৌ কি পারবো কি পারবো না, বা আমরা পারি না কি পারি, কি মানে মনে হয়? আমরা যাদবপুরও নয়, আইআইটি আর নয়, নয়। বাট তোমার কি মনে হয়েছে পড়ে? যেটা একজন- মনে হয়েছে সেটাই বলবে। একজন দাদা হিসেবে, মানে দাদা স্যার হিসেবে বলবো, দাদা হিসেবে বলবো যে তাকে হচ্ছে আমাকে পড়াতে গেলে তাকে যে যাদবপুর থেকেই পাস করতে এমন কোনো কথা নেই। তাকে তার যে এতদিন যে তারা পড়াচ্ছেন, তার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাই আসল। তারা যেভাবে গাইড করবে হ্যাঁ, মানে তাদের। দেখতে পাচ্ছ যে এখন অনেকেই হয়তো র্যাঙ্ক করার পরে, আমি জানি না তোমাদের মধ্যে কেউ স্টার্ট করবে কিনা, এবং এটা আমি বলবো, পরিষ্কার বলবো যে তোমরা কেউ এখনই স্টার্ট করো না। তোমাদের যদি কারো পড়ানোর ইচ্ছা হয় অবশ্যই তোমরা আমাদের প্ল্যাটফর্মে আসতে পারো, নিজেরাও বিল্ড করো। কিন্তু এই 3টে বছর এত সুন্দর একটা যে ভালো কলেজ পেয়েছো, সেখান থেকে গিয়ে নিজে আরো ভালো নলেজ গেইন করো, কারণ ওই সুযোগটা কিন্তু মিস করো না, ঠিক আছে? এটা ক্রিম। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো এত বছর ধরে পড়াচ্ছি, একটা এক্সপিরিয়েন্সের দাম অবশ্যই, আছে। experience তো আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে কিন্তু সবাই টিচার হতে পারে না। তাহলে সবাই আজকে যারা র্যাঙ্ক 1 করতো গেট বলো বা যে কোনো এক্সামে, তারাই আজকে পড়ানো স্টার্ট করতে পারতো, তাই না? তো এইটা কিন্তু অনেকেই বোঝে না। তো তোমার কি ফিলিংস? এটা তো অ্যাজ এ টিচার হিসাবে আমি বলছি, তোমার কি মনে হয়েছে যে না আমরা ঠিকঠাক না, আমাদেরও ইন্ডিভিজুয়ালি কোনো ইমপ্রুভমেন্টের দরকার? যখন যে কোনো কোশ্চেন করছো, সেই কোশ্চেনের কি প্রপার অ্যান্সার পেয়েছো, সেই কনসেপ্ট কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, সেই ব্যাপারে কি বলবে? না, আমি দাদাদের কোয়ালিফিকেশন নিয়ে আমার সত্যি না কোনো। না, কোয়ালিফিকেশন বলছে, কোশ্চেন নিয়ে তোমার ডাউট গুলো কি ক্লিয়ার হয়েছে এখান হ্যাঁ, থেকে? দাদারা যে আমি যে কোশ্চেনগুলো করেছি, বা আমার ধরো বাড়িতে প্রবলেম সলভিং করার সময় কোনো ডাউট হয়েছে, দাদাকে পার্সোনালি পাঠালে দাদা সঙ্গেই প্রায় সেগুলো দেখার চেষ্টা করতেন। তো সেরকম জায়গা থেকে আমার দাদাদের ডাউট সলভিংয়ের ক্ষেত্রে কোনো সংশয় নেই। ডেভিড স্যারকেও পাঠালো, এমনকি ত্রিশিদ্দা আছে, সুদীপ স্যারকেও পার্সোনালি আমি অনেক কোশ্চেন পাঠিয়েছি। সেক্ষেত্রে সুদীপ স্যারও পার্সোনালি সব কোশ্চেন দেখার চেষ্টা করেছে, সবই সলভ করেছে। এমনকি ক্লাসে আলাদা করে যদি কোনো কোশ্চেন স্যার তখন সলভ না করে দিতে পারলেও আলাদা করে স্যার ক্লাস দিয়ে সলভ করিয়ে দিয়েছে, এমনকি এরম ফেক আছে। তো সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই এই ব্যাপারে। একটা জিনিস মেন বক্তব্য হচ্ছে যে, যেটা বলা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা টিচার, এখানে স্পেশালাইজ টিচার দেওয়া হয় সবাই Okay? প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা, সাবজেক্ট। তো সেই রেসপেক্টে যে এফটিপিলিও অনেক জায়গাতে বলে যে ছেড়ে যাও 10 নম্বরের জন্য কিছু, এখানে কি এফটিপিলিও তুমি তো দেখো তোমার নিজের কোড, সেটা আমরা তোমাকে বলতেই পারতাম, ধর ওটা তুমি নিজে দেখে নাও বাড়ি থেকে, আমরা বাকিগুলো। তো সেখানেও কি তোমার ইলেকট্রিক্যালেরও কি ইলেকট্রনিক্সেরও কি প্রত্যেকটা আলাদা আলাদা স্পেশালাইজ টিচার দিয়ে সেই জায়গাগুলোকে ম্যানেজ করা হয়েছিল, যদিও তুমি ইলেকট্রিক্যাল? হ্যাঁ, এইটা ব্যাপারে বলো, প্রথম দিকে তো ডেভিড স্যার স্টার্ট করেছিল, এফটিপিলি প্রায় সলভ করে শেষ করিয়ে দিয়েছিল। এমনকি শেষের দিকে প্রীতম দাও স্টার্ট করেছিল এফটিপিলি, যে আলাদা আলাদা যে জায়গাগুলো আলাদা করে কোশ্চেন নিয়ে এসে সেগুলো সলভ করেছে। তাহলে যারা আমরা তো না হয় ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যে আমরা নিজেরাও করতে পারবো, সেরকম ব্যাপার থেকে দাদাদের বিশ্বাস ছিল বা যাই হোক, কিন্তু যারা নন ব্যাকগ্রাউন্ড আছে দাদা, তাদেরকেও যাতে একটা মোটামুটি ভালো নাম্বার আনতে পারে, সেইটা খুবভাবে একদম ভালোভাবে একদম এফোর্টলি লেগেছিল। তো সেই জায়গা থেকে বলবো, অনেক জায়গা থেকে বলে যে এফটিপিলি করতে হবে না, শুধুমাত্র পিসিএম, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দিয়ে করে চলে আসে। তো তারা বললো যে 4টে সাবজেক্টের উপর সমানভাবে দাদারা ভরসা রেখেছে। যে কারণ দেখতেই পাচ্ছ ট্রেন্ড কেমন। এর আগেও আমাদের চিরন্তন বলে গেল, আজকে দেখা যাবে, পরের বার দেখা যাবে হয়তো আবার এফটিপিলি এত সহজ যেটা থেকেই হয়তো কেউ র্যাঙ্ক করতে পারবে, 10 10 পেল, সবাই 7 8 9 করে পেয়ে গেছে, তাই না? তো এটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ড পয়েন্ট, লাস্ট যে কোশ্চেনটা তোমাকে, যে আপকামিং তুমি কি নিতে চলেছো, তোমার কি ইচ্ছা আছে ক্যারিয়ারে? হ্যাঁ, তার মাঝখানেও আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার মাথায় আসলো, তুমি জবও পেয়েছো একটা ভালো কোম্পানিতে, সেটা হচ্ছে বিড়লা, তাই তো? আদিত্য বিড়লা কোম্পানিতে। তো দেখো অনেকেই যেমন জব পেয়ে যায়, এত ভালো প্যাকেজ, যথেষ্ট ভালো প্যাকেজ, তো সেইখানের পরে অনেকে ভাবে ধর আমার জিলেটে বা তার আগের বা পরে, ঠিক তার পরে বা আগে একটা মক টেস্ট ছিল, সেখানে তোমার মার্ক যদি একটু আগের থেকে কম আসে, তখন অনেকেই ভাবে যে ধর এইবার মানে জিলেটটা হবে না, তার থেকে আমি জবে যাই। তো সেইখানে তুমি মেন্টালি আমাদের কাছ দিয়ে বলো, তোমার ফ্যামিলি থেকে বলো, কীরকম সাপোর্ট পেয়েছিলে এবং তুমি জিলেটে আজকে এখানে দাঁড়িয়ে আছো, এবং তুমি রিসেন্টলি এটাই ডিসাইড করছো যে আমি জব ছেড়ে আমি যাদবপুরেই পড়বো। তো আমি এডুকেশনাল সাপোর্টটা যেহেতু দাদারাই দিয়েছে, আমি এডুকেশনাল সাপোর্টটা যদি ছেড়ে দিই, যদি ফ্যামিলির কথা বলি, বাড়ি থেকে আমার বাবা মা পুরো সাপোর্ট করেছে যে তুই যা বিটেকটা কর, যে এখনো তোর জব করার দরকার নেই, তুই বিটেকটা কর। এটা একটা বড় ব্যাপার, এটা কিন্তু বাবা মা আমাকে পুরো সাপোর্ট করেছে, এই ব্যাপারটাই বলবো যে। আচ্ছা, আর কি নেবে এরপরে তুমি?
ইচ্ছা আছে যাদবপুর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালি নেবে। তারপরে প্ল্যানিং কিছু করেছো নাকি না? আপাতত ইচ্ছা আছে জব নেওয়ার। জব নেওয়ার, আচ্ছা। তো এই প্ল্যানিংয়ে আমি বলবো যে অবশ্যই আশা করছি তুমি কানেক্টেড থাকবে, এবং আমাদের হ্যাঁ, যা অবশ্যই। এক্সপিরিয়েন্স আছে এই 6 বছর 7 বছর ধরে পড়াচ্ছি যা, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালও এক্সপিরিয়েন্স যা আছে, সেখান থেকে আমি চেষ্টা করব তোমাকে যথেষ্ট সাপোর্ট করার। আর আমি এটাই আশা রাখছি যে এর পরেও তুমি আরও ভালো ভালো জায়গাতে যাবে এবং সেখানে আরও ভালো ভালো করে আসবে। শুধুমাত্র জিলেট নয়, স্যার আগেও বলেছে জিলেট একটা জাস্ট গেট, যেটা তুমি জাস্ট পার করলে, তোমার লাইফ এবার কিন্তু জাস্ট স্টার্ট হলো। মেন কম্পিটিশন এবার লাইফে স্টার্ট, কারণ তুমি এবার জব নিতে যাচ্ছ। কোনো এক্সাম, যে এক্সামটা দিয়ে তুমি কলেজে ভর্তি হচ্ছ, একটু সাইডে দাও দেখি, হ্যাঁ, যে কলেজে তুমি ভর্তি হচ্ছ সেটা কিন্তু বড় ম্যাটার নয়, এবার ম্যাটার করছে তুমি জব পাওয়া, তাই না? এবং তার জন্য এই 3টে বছর কিন্তু খুব খাটতে হবে, এবং আশা করবো যে এই যে তুমি যে স্পিরিটটা পেয়েছো জিলেটে র্যাঙ্ক করে, দেখো জিলেটে 15,000-এর মতো স্ট্রেংথ প্রত্যেক বছর দেয়, সেখানে তুমি 37, বুঝতে পারছো তুমি কতজনকে পেছনে রেখেছো। এরকম অনেকেই আছে যারা অনেক ভালো পড়েছে, তাদেরকেও তুমি পেছনে রেখেছো। তার মানে তোমার যে এই যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা কিন্তু ধরে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখেছি যারা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট, তারা অনেকেই ভালো র্যাঙ্ক করে, পরে কিন্তু ধরে রাখতে পারে না। তো আমার এটা মানে আমি এইটাই আশা রাখবো তোমার কাছে যে তুমি এই ব্যাপারটাকে ধরে রেখে সামনের দিনগুলো অনেক ভালোভাবে চলো এবং ভালো আরও রেজাল্ট নিয়ে আসো। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আমিও চেষ্টা করবো যেন দাদার সঙ্গে কানেক্টেড থাকতে পারি। থ্যাংক ইউ। একদম একদম। তো সবাইকে লাস্ট একটা আমি সাজেশন দেব, সবাইকে, যে দেখো এই কথাটা আমি এর আগেও বলেছিলাম যে মানে গুরুর থেকে শিষ্য যদি ভালো না হয় তাহলে সমাজ কোনোদিনও উন্নত হতে পারবে না। তাহলে আমাদের সিস্টেমটাকে যদি আপগ্রেড করতে হয়, আমাদের সিস্টেমটাকে যদি অনেক এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু গুরুর থেকে শিষ্যকে অনেক অ্যাডভান্স হতে হবে, ভালো হতে হবে, তবেই সিস্টেম এগোতে পারে। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।